বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক গণিত সাজেশন 2022 এর কোয়েশ্চেন নাম্বার 7 দাগে যে সমস্ত বীজগণিতগুলো আছে সেই সমস্ত বীজগণিতগুলোর সমাধান আলোচনা করব। যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওটা ভালো হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, 7 দাগের বীজগণিত থেকে 1 নম্বর প্রশ্ন। তো বন্ধুরা দেখো, এখানে আমরা একটা করণী দেখতে পাচ্ছি। তো এই করণীর সরলতম মান আমাদের এখানে নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বন্ধুরা, এই প্রশ্নের সমাধান আমি আগেই করেছি। এর সমাধান দেখার জন্য তোমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপার তোমরা স্কুলে পেয়েছো সেই টেস্ট পেপারেরই 389 পেজ অর্থাৎ গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের কোয়েশ্চেন 7-এর 1 নম্বর দাগেই একই প্রশ্ন আছে। এই প্রশ্নের সমাধান আমি করেছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি প্রতিটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। সেইখানে দেখবে তোমরা যে 389 পেজ। তো 389 পেজের যতগুলো ভিডিও আছে ওখানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পার্ট 4 ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নটা একবার দেখিয়ে দিচ্ছি। 389 পেজের 7-এর দাগের 1 নম্বর প্রশ্ন। দেখো, একই প্রশ্ন, 389 পেজ, স্কুলের নাম হচ্ছে গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের কোয়েশ্চেন 7-এর দাগের 1 নম্বর প্রশ্ন। একই প্রশ্নের উত্তরটা দেখে নাও। এর উত্তর কি আছে? 0 আছে। ঠিক আছে, বন্ধুরা পরের প্রশ্ন, 7-এর দাগের 2 নম্বর প্রশ্ন। এটাও একটা করণীর সরলতম মান আমাদের এখান থেকে এটা নির্ণয় করতে হবে। এই প্রশ্নের সমাধান আমি আগে করেছি। তো তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হচ্ছে তোমরা পেয়ে যাবে 416 পেজের 7 নম্বর দাগের 2 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে পার্ট 4 ভিডিওতে আছে। স্কুলটার নাম অবশ্যই মনে রাখবে, উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল। ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নটা একবার দেখাচ্ছি। 416 পেজের 7-এর দাগের 2, উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল, পেজ নাম্বার 416, 7-এর দাগের 2 নম্বর অঙ্ক, একই অঙ্ক। ঠিক আছে, উত্তরটা দেখে নাও, 4√6। ঠিক আছে, সমাধান আমি করে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নাও। বন্ধুরা পরের প্রশ্ন, 7-এর দাগের 3 নম্বর অঙ্ক। প্রশ্নে বলা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু √3 এবং x মাইনাস ওয়াই ইকুয়ালস টু স্কোয়ার রুট 2 হলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তো বন্ধুরা, এই রাশিটার মান তো আমাদের বার করতে হবে। তো এই রাশিটার সরলতম রূপটা কি হবে সেটা আগে আমরা দেখে নিই, তাহলে বুঝতে পারবো এই রাশিটার মান বার করতে গেলে কি কি জিনিস জানা থাকলে এই রাশিটার মান আমরা বার করতে পারবো। অর্থাৎ এই রাশিটাকে আমরা সরলতম আকারে প্রকাশ করব। তো 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এইবার এই 8xy কে আমরা একটু এইভাবে লিখব, 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে 8xy আছে, তো এই 8টাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম, 4 ইন্টু 2। তো এই 4টা xy এর সাথে রাখলাম, আর এই 2টা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে রাখলাম। এতে সুবিধা কি হবে জানো তো বন্ধুরা, আমরা এর পরের স্টেপে দুটো ক্ষেত্রেই আমরা সূত্র ফেলবো। 4xy এর একটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা হচ্ছে 4xy এর সূত্র, তোমরা মনে রাখবে এটা। আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো বন্ধুরা দেখো, তাহলে এই রাশিটার মান বার করতে গেলে আমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে একটা এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর মান দরকার, এবং যেটা এখানে দিয়ে দিয়েছে, তাই আমাদের আলাদা করে কিছু বার করার দরকার লাগবে না। এখানে সরাসরি এবার আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই এর জায়গায় লিখবো √3, এটা স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস ওয়াই এর জায়গায় লিখবো √2, তাহলে লিখবো √2 এর স্কোয়ার। এখানে একইভাবে √3 এর স্কোয়ার প্লাস √2 এর স্কোয়ার। এবার বন্ধুরা, √3 স্কোয়ার কত হয়? 3 হয়, আমরা জানি নিশ্চয়ই। √2 এর স্কোয়ার 2 হয়।
রুট 3 স্কোয়ার 3 হয় আর রুট 2 স্কোয়ার 2 হয়। তাহলে কত হলো? 3 থেকে 2 বাদ দিলে 1 আর 3 এর সাথে 2 যোগ করলে 5। এবার 5 এর সাথে 1 গুণ করলে আমরা কত পাবো? 5 পাবো। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। খুব সহজ, খুবই সহজ একটা অঙ্ক। বন্ধুরা, পরের প্রশ্ন 7 থেকে 4 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় পরিবর্তন করে দিতেই পারে। এখানে তোমরা যেটা 3 দেখছো সেটা 3 নাও থাকতে পারে, এখানে 5 থাকতে পারে, এখানে 7 থাকতে পারে, মানে নাম্বারগুলো পাল্টে দিতে পারে। তবে হ্যাঁ, এইখানে যে নাম্বারটা থাকবে এখানে কিন্তু সেই নাম্বারটাই থাকবে। অঙ্কতে এইটুকুনি তোমার কিন্তু একই রাখা হবে। যদি এটা 7 দেয় তাহলে এখানে কিন্তু 7 দেবে। এটা যদি 4 দেয় তাহলে এখানে কিন্তু 4 দেবে। তো এই জিনিসটা তোমরা সবসময় দেখবে যে অঙ্কটা কিন্তু পাল্টে দিতেই পারে। আর সাথে সাথে আরেকটা জিনিস আমি বলে দিই, এইখানে তোমরা দেখছো x এর মান দিয়েছে স্কোয়ার রুট 5 প্লাস 1 বাই স্কোয়ার রুট 5 মাইনাস 1। এইখানটাতেও কিন্তু পাল্টে দিতে পারে। এটা 5 এর জায়গায় 3 দিতে পারে, 5 এর জায়গায় 7 দিতে পারে, এখানে রুট 5 প্লাস 1 এর জায়গায় রুট 5 প্লাস রুট 3 দিতে পারে। এরকমভাবে পরিবর্তন করে দিতেই পারে অঙ্কটা। এখন তোমাদের যেটা বুঝতে হবে, অঙ্কটার পদ্ধতিটা বুঝতে হবে। কিভাবে আমি অঙ্কটাকে করছি সেটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে? তাহলে সেটা দেখো। সবার প্রথমে যে রাশিটার মান বার করতে দিয়েছে সেইটাকে আমরা সরলতম আকারে প্রকাশ করার চেষ্টা করি এবং প্রকাশ করে দেখব এবং বুঝবো যে এই রাশিটার মান বার করতে গেলে কি জিনিস জানতে হবে। তাই এটাকে আমরা প্রথমে সরলতম আকারে প্রকাশ করছি। এখানে দেখো এই 3x স্কোয়ার আর এই 3y স্কোয়ারটাকে একসাথে রাখবো আমরা। একসাথে রাখলে আমরা সূত্রে ফেলতে পারবো। এটাকে জাস্ট একটু আমি সাজিয়ে লিখলাম, আর কিছুই না। নিচে আর উপরে কিন্তু একই আছে, শুধু পার্থক্য এখানে 5x এর আগে প্লাস আছে আর এখানে 5x এর আগে মাইনাস আছে, শুধু এটুকুনি পার্থক্য। বাকি সব কিন্তু একই থাকবে। এবার বন্ধুরা, এই দুটো পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তো এই দুটো পদ থেকে তিনটাকে কমন নিয়ে নাও। তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই পদটাতে আমি কোনো রকম ভাবে হাত দিচ্ছি না, এটা যা আছে তাই থাকবে, 5xy ডিভাইডেড বাই, এখানেও একই জিনিস আমরা লিখবো, একই জিনিস লিখবো, শুধুমাত্র মাইনাস 5xy লিখবো। অর্থাৎ উপরে আর নিচে একই রকম ভাবে আমরা করতে থাকবো। এবার বন্ধুরা, এই তিনটাকে বাইরে রেখে এবার এই অংশটাকে আমরা সূত্রে ফেলবো। এক্সটাকে যদি ভাবো এ আর ওয়াইটা যদি ভাবো বি, তাহলে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার বন্ধুরা, করণীতে এই সূত্রটা আমরা কিন্তু প্রায় সময় প্রয়োগ করে থাকি। এই কারণে এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। করণীর অঙ্ক করতে গেলেই কিন্তু এই সূত্রটা প্রায় জায়গাতে প্রয়োগ হয়। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। আর অবশ্যই এখানে আমরা থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দেব। এইখানে অনেকেই ভুল করে বসো বন্ধুরা, যারা জানো তারা এই জায়গাটা স্কিপ করে দেবে। ঠিক আছে? যারা জানো এই জায়গাটা স্কিপ করবে, একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নাও। আর যারা জানো না তাদের জন্য আমি এটাকে বোঝাচ্ছি যে এই জায়গাটায় ভুলটা কি হয়। ভুলটা হয় এই জায়গায় যে অনেকেই সূত্রটা তো ফেলে দেয় ঠিক করে, যে এই সূত্রটা তখন এইভাবে ফেলে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। কিন্তু এখানে একটা বড় ভুল হয়ে গেল। কি ভুল? সূত্রটা তো ঠিক আছে, কিন্তু এই যে এই তিনটা তো এই পুরো অংশটার সাথেই তো তিনটা গুণ আকারে আছে। কিন্তু তুমি যখন এটাকে সূত্রে ফেলে দিলে তাহলে এই অংশটা আলাদা, এই অংশটা আলাদা, তো তিনটা আলাদা হয়ে গেল। তিনটা এখন এইটার সাথে গুণ হয়ে আছে, এইটার সাথে কিন্তু গুণ হয়ে নেই, এটার সাথে গুণ আকারে নেই। ঠিক আছে? তার মানে আমি এখানে ভুল করে ফেললাম। এই ভুলটা কিন্তু তোমরাও করতে পারো। তো ভুল যাতে না হয় ওই জন্য যখনই আমরা সূত্রে ফেলবো এবং যেই অংশটা সূত্রে ফেলছি তার আগে যদি কোনো সংখ্যা থাকে তখনই পুরো সূত্রটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এটা যদি ব্র্যাকেটে রাখো না, তারপরে এটার মানে বোঝাবে যে এটার সাথেও 3 আছে, এটার সাথেও 3 গুণ আকারে আছে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে চলো, তাহলে বাকি এবার অংশটা করি। একইভাবে এখানে কি আছে? প্লাস 5xy আছে, আমি লিখবো ডিভাইডেড বাই, নিচে কিন্তু আমরা একই জিনিস লিখবো, শুধু এই জায়গাটা মাইনাস 5xy লিখবো। উপরে এবং নিচে কিন্তু একই রকম ভাবে করতে থাকবো। এটাই হচ্ছে মজার জিনিস, উপরে এবং নিচে আমরা না দেখে করতে পারি। উপরটা লিখবো আর সেটা না দেখেই একই রকম ভাবে লিখতে থাকবো। এবার বন্ধুরা, এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো 3 এর সাথে গুণ করে। তাহলে এটার সাথে 3 গুণ করলে 3 ইন্টু এটা পাবো, আর 3 এর সাথে এটাকে গুণ করলে 3 দুগুণে 6xy প্লাস 5xy ডিভাইডেড বাই 3x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 5xy।
এবার বন্ধুরা তোমরা এতটা রেখে দিতে পারো, অথবা এখানে আরেকবার আমি যোগ বিয়োগ করতে পারি। এখানে -6y প্লাস 5xy আছে, তাহলে আরো একটা যদি স্টেপ করে নাও তাহলে সেটাতেও কোনো অসুবিধা নেই, সুবিধাই হবে। তাহলে -6y প্লাস 5xy, এখন 5টা xy 6টা xy এর মধ্যে এটা যেহেতু বড়, তার আগে বিয়োগ চিহ্ন আছে বলে বিয়োগ চিহ্ন দেবো। মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করব। 6টা xy থেকে 5টা xy বাদ দিলে একটা xy পড়ে থাকে। একটা xy মানে আমি এইভাবে লিখবো xy। একইভাবে এখানেও আমরা লিখবো 3 x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে 6টা xy যেহেতু বড়, তার আগে বিয়োগ চিহ্ন আছে বলে বিয়োগ চিহ্ন দেবো। এবার মাইনাস, আর এখানকার মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়, অর্থাৎ আমরা যোগ করব। 6টা xy এর সাথে 5টা xy যোগ করলে পাবো 11খানা xy। তো বন্ধুরা এখন আমরা যেটা পেলাম, এই রাশিটাকে সরলতম আকারে রূপান্তর করে আমরা এটা পেলাম। তাহলে মূল রাশিটা যেটার মান আমাদের বার করতে হবে, সেই রাশিটার মান বার করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে x প্লাস ওয়াই লাগবে আর xy লাগবে, অর্থাৎ x এবং y এর যোগফল লাগবে আর x আর y এর গুণফল লাগবে। এবং সেটা আমরা বার করব কোথা থেকে? বার করব এইখান থেকে। x আর y এর মান তো দিয়েই দিয়েছে, তাহলে আগে আমরা গুণফলটা বার করে নিই, তারপর যোগফলটা বার করব। তোমরা আগে যোগফলটাও বার করতে পারো। আচ্ছা, x এর মান √5 প্লাস 1, অবশ্যই ব্র্যাকেট দেবে, ডিভাইডেড বাই √5 মাইনাস 1 গুণ √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তো বন্ধুরা এই দেখো এটা কেটে যাচ্ছে, আর অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটবে। তো উপর নিচে কাটাকুটির অর্থ হলো সবগুলো কেটে গেলে 1 হয়। তাহলে আমরা কি পেলাম? x y এর মান পেলাম 1। এখন বন্ধুরা আমরা x প্লাস y বার করব। তো x প্লাস y অর্থাৎ যোগফল, তাহলে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এটা হচ্ছে x এর মান। এবার প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, এটা হচ্ছে y এর মান। এখন এখানে আমাদের লসাগু করতে হবে। লসাগু কত হবে? √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। এবার বন্ধুরা নিয়ম হচ্ছে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হয়, তাই তো? এবার যখন এটাকে ভাগ করব, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, এই সংখ্যাটাকে যখন আমরা এই সংখ্যাটা দিয়ে যখন ভাগ করবো, তখন এই অংশটা কেটে যাবে। তাহলে থাকে কি? √5 প্লাস 1। এবার এটাকে এইভাবে ভাবো, √5 মাইনাস 1 দিয়ে যখন ভাগ করো, তখন এই অংশটা যেটা কমন সেটা কেটে যায়। তাহলে যেটা থাকে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ভাগফল। তো এই ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করতে হয়, অর্থাৎ ভাগফল বেরোলো √5 প্লাস 1, তার সাথে যখন √5 প্লাস 1 যখন আমরা গুণ করব, একই জিনিস দুবার হচ্ছে। তাহলে একই জিনিস দুবার থাকলে তাকে গুণ করলে আমরা পাবো ওই রাশিটার স্কোয়ার। যেমন a গুণ a কত হয়? a স্কোয়ার। একইভাবে যখন √5 প্লাস 1 দিয়ে যখন √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 কে ভাগ করব, তখন এই অংশটা কেটে যাবে। তাহলে ভাগফল থাকবে √5 মাইনাস 1, যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ভাগফল। তো এই ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তাহলে গুণ করলে উপরের যে রাশিটা আছে সেটা তো দুবার হয়ে গেল, অর্থাৎ স্কোয়ার হয়ে যাবে। গুণ করলে স্কোয়ার পাবো। এবার বন্ধুরা এখানে আমরা একটা শর্টকাট সূত্র প্রয়োগ করব। তোমরা কিন্তু এখানে আলাদা করে √5 প্লাস 1 কে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র এখানে ফেলতে পারো, আর এখানে √5 মাইনাস 1 অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারো। কিন্তু আমি এখানে করণীতে যেহেতু এই সূত্রটা খুব বেশি প্রয়োগ হয়, আমি এই সূত্রটা এখানে লিখে দিচ্ছি। এটা করণীতে প্রায় সময় প্রয়োগ করা হয়, তো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব, শর্টকাটে হয়ে যাবে। তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। আর এখানে আরো একটা সূত্র আমরা এখানে ব্যবহার করব, সেটা হলো নিচে যেটা সূত্র প্রয়োগ হচ্ছে, √5টাকে যদি a ভাবো, তাহলে এখানে a 1টা যদি b ভাবো, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা করণীতে সব থেকে বেশি প্রয়োগ করা হয়। সব থেকে বেশি যদি কোনো সূত্র প্রয়োগ করা হয়, তাহলে এই সূত্রটা। তো আমরা এখানে সূত্র প্রয়োগ করি, তাহলে উপরে কত হবে? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো বন্ধুরা এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এখানে আমরা প্রয়োগ করলাম। এবার বন্ধুরা উপরে দেখো কি পাচ্ছি আমরা, √5 এর স্কোয়ারের অর্থ কত? 5 প্লাস 1, এখানে ডিভাইডেড বাই 5 মাইনাস 1, তাহলে 2 ইন্টু 6, আর এখানে হচ্ছে 4, তাহলে 2 কত 4, 2 2 কত 6, 3, অর্থাৎ উপরে থাকলো 3, নিচে 1, নিচে 1 থাকলে লেখার দরকার নেই। তাহলে x প্লাস y এর মান 3 পেয়ে গেলাম।
আর এক্স ওয়াই এর মান আমরা জেনে গেছি 1। এবার মানটা বসিয়ে দাও। এখন x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 এবং এক্স ওয়াই ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। তাহলে বসিয়ে কি পাচ্ছি দেখি, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 এর স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1। এবার বন্ধুরা তাহলে কত হচ্ছে, 3 ইন্টু 3 এর স্কোয়ার মানে হয় 9 মাইনাস 1। একইভাবে এখানে 3 ইন্টু 9 মাইনাস 11 কে 11, তাহলে 3 নং 27, 27 মাইনাস 1, এখানে 27 মাইনাস 11, তাহলে এখানে হচ্ছে 26, আর এখানে বিয়োগ করলে কত পাবো, 6 আর 1 16। এবার কাটাকুটি করো, অর্থাৎ 13/8, 13/8। তো বন্ধুরা এটাকে আমরা ভাগ করব, 8 কে 8, তাহলে কত হবে এখানে 5, তাহলে 1 পূর্ণ 5/8। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুব সহজ একটা অঙ্ক, তোমাদের কিন্তু 3 বার 4 বার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? 1 পূর্ণ 5/8। বন্ধুরা পরের অঙ্ক 7 দাগের 5 নম্বর অঙ্ক। অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। দেখো বলছি কি x ইকুয়ালস টু, এখানে রাশিটা দিয়ে দিয়েছে, এটা একটা করণী হয়, তবে দেখাও যে x স্কয়ার মাইনাস 2ax প্লাস 1 ইকুয়ালস টু 0। তো বন্ধুরা এই অঙ্কটা করতে গেলে আমরা 3টে ধাপে অঙ্কটাকে করব। 1 নম্বর ধাপ যেটা আমরা করব কি, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। 2 নম্বর ধাপ হচ্ছে যেটা আমরা করব বর্গ। আর 3 নম্বর ধাপ হচ্ছে আবার যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। তো এই 3টে ধাপের মাধ্যমে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এখন বন্ধুরা যোগ ভাগ প্রক্রিয়া যারা জানো না তারা এবার এই অংশটাকে বুঝে নাও, আর যারা জানো তারা একটু স্কিপ করে নাও ভিডিওটা, তারপর থেকে দেখো। তো দেখো যোগ ভাগ প্রক্রিয়াটা কি। প্রথম কথা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া আমরা সমীকরণে প্রয়োগ করব। যেমন তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা একটা সমীকরণ। সমীকরণ বলতেই বুঝবো যে একটা ইকুয়াল সিম্বল থাকবে, চিহ্ন থাকবে, যার বাঁদিকে কিছু থাকবে, ডান দিকে কিছু থাকবে। তো এইরকম ভাবে লেখা জিনিসকেই আমরা বলি সমীকরণ। তো সমীকরণের ক্ষেত্রে আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করতে পারি। এখন প্রক্রিয়াটা কি রকম, তার জন্য একটা সমীকরণ লাগবে। তো আমরা একটা সমীকরণ ধরে নিচ্ছি, a বাই বি আছে ইকুয়ালস টু সি বাই ডি আছে। তো এই সমীকরণের বাঁদিকে একটা অনুপাত আছে, ডান দিকে একটা অনুপাত আছে। এখানে a বাই বি এর অনুপাত, a আর b এর অনুপাত, এখানে হচ্ছে c আর d এর অনুপাত। এখন যোগভাগ প্রক্রিয়া বলছে এটা যে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। হ্যাঁ, উপরের অংশটাকে বলি লব, নিচের অংশটাকে বলি হর। লবের সাথে হরকে যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পাবো, a প্লাস বি ডিভাইডেড বাই লবের থেকে হরকে বিয়োগ করতে হবে। লবের থেকে, হ্যাঁ, হর থেকে না, লবের থেকে। তাহলে উপরে হয়ে যাচ্ছে a প্লাস বি, নিচে হয়ে যাচ্ছে a মাইনাস বি। উপরে যা লেখা হবে তারই বিয়োগ চিহ্ন করে নিচে লিখতে হবে। একইভাবে বাঁদিকে যা করলাম ডান দিকেও তাই করতে হবে, অর্থাৎ উপরের অংশটা প্লাস নিচের অংশটা ডিভাইডেড বাই উপরের অংশটা মাইনাস নিচের অংশটা। এইভাবে যা করলাম এই প্রক্রিয়াটাকেই আমরা বলি যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। এবং খুব মজার ব্যাপার, এই যে অনুপাতটা আমরা এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই সমীকরণটার অর্থ আর এই সমীকরণটার অর্থ কিন্তু একই। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে যোগভাগ প্রক্রিয়া দুবার করব, আর দুবার যোগভাগ প্রক্রিয়ার মাঝখানে একবার বর্গ করে দেবো। তো সর্বপ্রথম আমরা যোগভাগ করবো। তাহলে দেখো এখানে বাঁদিকে x আছে, x মানে নিচে কি আছে, 1 আছে। তাহলে নিচে 1 আছে, তাহলে যোগভাগ প্রক্রিয়া করবো। তাহলে প্রথমে লিখবো যোগভাগ প্রক্রিয়া করে পাই। যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে x প্লাস 1 বাই x মাইনাস 1 ইকুয়ালস টু, এদিকে এই অংশটা উপরের অংশ আর এই অংশটা নিচের অংশ। তাহলে নিয়ম হচ্ছে উপরের অংশটাকে আগে লিখব, যোগ দেব, যোগ দিয়ে নিচের অংশটাকে লিখব, অর্থাৎ এইটা। এই একই জিনিস আমি নিচেও লিখব, শুধু মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস দেব, বাকি সব একই থাকবে। তো বন্ধুরা এবার এই যোগভাগ প্রক্রিয়াটা
করার পর আমাদের একটু এটাকে সরলতম আকারে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর তারপর আমরা বর্গ করবো। এরপরে কিন্তু সঙ্গে সঙ্গে বর্গ করে দেবো না, এটাকে সরলতম আকারে প্রকাশ করবো, মানে ব্র্যাকেট তুলবো, কিছু কাটাকুটি হবে, তারপরে গিয়ে আমরা বর্গ করবো। তো বাঁদিকে কিছু করবো না, ডান দিকে ব্র্যাকেট তুলবো, এখানে যেহেতু এই দুটো অংশ ব্র্যাকেটের ভিতরে আছে কিন্তু এই ব্র্যাকেটের বাইরে তো প্লাস আছে, তাহলে কোনো চিহ্ন পাল্টাবে না, যখন ব্র্যাকেট থেকে বাইরে বেরোবে তখন কোনো চিহ্ন পাল্টাবে না। একইভাবে নিচে লিখবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই দুটো সংখ্যার আগে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে এই দুটো সংখ্যার কিন্তু চিহ্ন বিপরীত হয়ে যাবে যখন ব্র্যাকেট থেকে বাইরে বার করবো। তাহলে এ প্লাস স্কোয়ার রুট এ প্লাস ওয়ান, আগে এখানে যোগ আছে এই যোগটা হয়ে যাবে মাইনাস, আর এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস। এবার বন্ধুরা যোগ ভাগ প্রক্রিয়ার মজাটা কি জানো তো? যোগ ভাগ প্রক্রিয়ার মজা হচ্ছে উপরে যে অংশটা কাটবে নিচে কিন্তু সেই অংশটা কাটবে না। তাহলে উপরে কাটছে, এই মাইনাস অংশটা কেটে যাচ্ছে, তাহলে নিচে কিন্তু মাইনাস অংশটা কাটবে না, প্লাস অংশটা কাটবে। তাহলে এবার দেখো কি পাচ্ছি আমরা, উপরে দেখতে পাচ্ছি স্কোয়ার রুট এ প্লাস ওয়ান, এটা দুবার আছে, অর্থাৎ যোগ করলে আমরা পাবো টু ইন্টু স্কোয়ার রুট এ প্লাস ওয়ান। আর নিচে দেখতে পাচ্ছি এই স্কোয়ার রুট এ মাইনাস ওয়ানটা দুবার আছে, অর্থাৎ টু ইন্টু স্কোয়ার রুট এ মাইনাস ওয়ান। এবার এই দুই আর দুই কেটে গেল, তাহলে যেটা পেলাম স্কোয়ার রুট এ প্লাস ওয়ান বাই স্কোয়ার রুট এ মাইনাস ওয়ান। এখন বন্ধুরা এরপরে কি আমাদের আর কিছু করার থাকে না, তাই এবার আমরা বর্গ করব। তাই আমরা কি করব, বর্গ যখন করব বাঁ দিকের যে পদগুলো আছে তাকে বর্গ করব, এবং ডান দিকে যে পদগুলো আছে তাকেও আমরা বর্গ করব। বর্গ করে পাই। এবার বন্ধুরা দেখো এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা যা আছে তাই থাক, কোনো অসুবিধা নেই, এটা যা আছে তাই থাক। আর এখানে বন্ধুরা কি হচ্ছে, স্কোয়ার রুট এ প্লাস ওয়ানের যদি হোল স্কোয়ার থাকে তার এর অর্থ হচ্ছে স্কোয়ার রুট মানে বর্গমূলটা উঠে যাচ্ছে, কারণ আমরা জানি স্কোয়ার রুট টু এর হোল স্কোয়ারের অর্থ হচ্ছে টু, স্কোয়ার রুট থ্রি এর হোল স্কোয়ারের অর্থ হচ্ছে থ্রি, তাহলে একইভাবে স্কোয়ার রুট এ প্লাস ওয়ান হোল স্কোয়ারের অর্থ হচ্ছে এ প্লাস ওয়ান হবে, স্কোয়ার রুটটা উঠে যাবে, আর এখানে হবে এ মাইনাস ওয়ান। এবার বন্ধুরা আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া করব, ঠিক আছে? তোমরা এখানে আলাদা করে কিন্তু এটাকে সূত্রে ফেলে দিতে পারো, তারপর যোগ ভাগ করতে পারো, কিন্তু আমি এভাবে করব না। তো দেখো আমি এখানে কি করব, যোগ ভাগ করব, অর্থাৎ লিখবো উপরের অংশটা প্লাস নিচের অংশটা ডিভাইডেড বাই, নিচে লিখবো একই জিনিস, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস দেব, এখানেও তাই, এ প্লাস ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান, অর্থাৎ উপরের অংশটা প্লাস নিচের অংশটা ডিভাইডেড বাই উপরের অংশটা মাইনাস নিচের অংশটা। এখানে লিখে দেব যোগ ভাগ প্রক্রিয়া করলাম। তো বন্ধুরা এইবার দেখো আমরা এখানে সূত্রে প্রয়োগ করব, ঠিক আছে? দেখো এক্সটাকে যদি ভাবো এ আর ওয়ানটাকে যদি ভাবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। যেমনটা আমি তোমাদের আগেও বলেছি যে করণীর অঙ্কতে এই ধরনের সূত্র প্রায় সময় প্রয়োগ করতে হয়, তো সূত্রগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো এক্সটাকে যদি এ ভাবো, ওয়ানটাকে যদি বি ভাবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটার সরাসরি সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ বি। করণীতে কিন্তু এই ধরনের সূত্র খুব বেশি প্রয়োগ করা হয়। তাহলে এখানে আমি এক্সটাকে এ ভাবলাম, ওয়ানটাকে বি ভাবলাম, তাহলে এই হিসাবে এই সূত্রটা পড়ছে, তাহলে তার মানে হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে ফোর ইন্টু এ ইন্টু বি ইকুয়ালস টু, এখানে আমরা ব্র্যাকেট তুলে দেবো, উপরের সংখ্যাগুলোর কোনো চিহ্ন পাল্টাবে না কারণ যোগ আছে, ঠিক আছে? এই ব্র্যাকেটের আগেও যোগ আছে, এই ব্র্যাকেটের আগেও যোগ আছে, কিন্তু নিচে কিন্তু চিহ্ন পাল্টাবে, এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাই চিহ্ন পাল্টে যাবে, তাহলে হবে মাইনাস এ প্লাস ওয়ান। তো বন্ধুরা যেমনটা বলেছিলাম যোগ ভাগে যেটা উপরে কাটবে সেটা নিচে কাটবে না, তাহলে উপরে ওয়ান কেটেছে নিচে ওয়ান কাটবে না, কিন্তু তাহলে এ কাটবে, তাহলে এ আর এ যোগ করলে কত হয় টু এ,
আর 1 আর 1 যোগ করলে হয় 2, এবার 2 আর 2 এখানে কেটে গেল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আর এখানে 4 কেটে গেল। তাহলে কত হলো? উপরে x স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1 আর নিচে হচ্ছে 2x ইকুয়ালস টু a। এবার বন্ধুরা এখানে আমরা কোনাকুনি গুণ করব। এর নিচে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে x স্কোয়ার প্লাস 1 এর সাথে 1 কে গুণ করলে আমরা পাবো x স্কোয়ার প্লাস 1 আর এর সাথে 2x গুণ করলে হবে 2ax। এবার বন্ধুরা 2ax কে আমরা বাঁদিকে নিয়ে আসবো। তাহলে আমরা পেয়ে যাব x স্কোয়ার মাইনাস 2ax প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল, তাই তো? x স্কোয়ার মাইনাস 2ax প্লাস 1 ইকুয়ালস টু 0, এটাই আমাদের প্রমাণ এখানে করতে বলেছে। তাহলে খুব সহজ অঙ্ক ছিল। তাহলে তোমাদের এখানে যেটা শুধু মনে রাখতে হবে সেটা হচ্ছে এই অংশটা মনে রাখতে হবে যে যোগভাগ প্রক্রিয়া করব, তারপর যোগভাগ প্রক্রিয়া করার পর সেটাকে সরলতম আকারে প্রকাশ করার পর তারপর আমরা বর্গ করব এবং বর্গ করার পর আমরা আবার যোগভাগ প্রক্রিয়া করব। ব্যাস এই 3টে ধাপের মাধ্যমে অঙ্কটা হয়ে যাবে। বন্ধুরা পরের অঙ্ক 7 দাগের 6 নম্বর অঙ্ক। প্রশ্নে বলা হচ্ছে যদি x y এর সাথে সরলভেদে পরিবর্তিত হয় এবং y যদি z এর সাথে সরলভেদে পরিবর্তিত হয় তাহলে প্রমাণ করো যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ভেদ xy প্লাস yz প্লাস zx। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো বন্ধুরা, যখন তোমাকে সরলভেদ দেখাতে হবে, যেমন এটা এখানে আমাদের দেখাতে হবে, তো সরলভেদ দেখাতে গেলে আমাদের কি করতে হয়? দেখো, এটা সবসময় তোমরা মনে রাখবে। এই অঙ্কটার ক্ষেত্রে তো মনে রাখতেই হবে এবং অন্য অঙ্কের ক্ষেত্রেও তোমাদের এটা মনে রাখতে হবে। তো আমি এখানে দুটো নিয়ম এখানে লিখে দিচ্ছি যে কখন সরলভেদ হবে আর কখন ব্যস্তভেদ হবে। যখন যখন x বাই y ইকুয়ালস টু ধ্রুবক হবে তখন x আর y এর মধ্যে সরলভেদ হবে। 2 নম্বর, যখন x আর y এর গুণফল ধ্রুবক হবে তখন x আর y এর মধ্যে ব্যস্তভেদ হবে। ব্যস্তভেদকে আমরা এখানে 1 বাই করে লিখবো, ঠিক আছে? দুটো রাশি যেমন এখানে x আর y, তো এই দুটো রাশির মধ্যে ব্যস্তভেদ মানে হচ্ছে x ভেদ 1 বাই y। তো বন্ধুরা দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তবে ওই দুটো রাশির মধ্যে কি ধরনের সম্পর্ক আছে? সরলভেদ সম্পর্ক। এখানে কোন সংখ্যাটা নিচে লিখবো? যে সংখ্যাটা ডান দিকে থাকবে ভেদের সেই সংখ্যাটাকে নিচে লিখতে হবে, ঠিক আছে? তাহলে x বাই y ইকুয়ালস মানে ধ্রুবক, তাহলে এর অর্থ হচ্ছে x আর y এর মধ্যে সরলভেদ। এটা উল্টো দিক দিয়েও সত্য হবে, মানে x আর y যদি সরলভেদে থাকে তাহলে তার অর্থ হবে x বাই y ধ্রুবক। একইভাবে x আর y যদি গুণফল ধ্রুবক হয় তাহলে তার অর্থ হচ্ছে x আর y এর মধ্যে ব্যস্তভেদ আছে। আর উল্টোভাবে বললে x আর y এর মধ্যে ব্যস্তভেদ যদি থাকে তাহলে তার অর্থ হচ্ছে x আর y এর গুণফলটা ধ্রুবক হবে। তো যেহেতু এখানে দেখাতে বলেছে এই রাশিটার আর এই রাশিটার মধ্যে সরলভেদ সম্পর্ক, এর অর্থই হচ্ছে আমাদের যেটা দেখাতে হবে যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ডিভাইডেড বাই xy প্লাস yz প্লাস zx এই রাশিটার মান ধ্রুবক আমাদের দেখাতে হবে। যদি আমরা এটা দেখাতে পারি যে এই রাশিটার মান ধ্রুবক তাহলেই তো প্রমাণ হয়ে গেল যে এই রাশিটা আর এই রাশিটার মধ্যে সরলভেদ সম্পর্ক আছে। খুব সহজ ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে ধ্রুবকটা কি? ধ্রুবক বলতে আমরা কি বুঝবো? বন্ধুরা, ধ্রুবক হলো এমন সংখ্যা যার মান কখনো পরিবর্তন হয় না। ধ্রুবক মানে হলো এমন কিছু যার মান কখনো পরিবর্তন হয় না। যেমন তোমরা ফিজিক্যাল সায়েন্সে নিশ্চয়ই পড়েছো সার্বজনীন গ্যাস ধ্রুবক, যাকে আমরা R দ্বারা সূচিত করি। এই R এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককের মান। তো এই মানটা কিন্তু কখনোই পাল্টায় না, এটা সবসময় একই থাকে, ঠিক আছে? এছাড়াও আছে 8.314, ঠিক আছে? এটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? তো এই এককগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো, নিশ্চয়ই পড়ে এসছো। সুতরাং এই যে মানগুলো আমি বলছি মানগুলো কিন্তু কখনোই পাল্টায় না। এককটা এটা হচ্ছে SI এককের মান আর এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককের মান। তো এই যে মানগুলো এই মানগুলো কিন্তু কখনোই পাল্টায় না। এই কারণেই আরটা হচ্ছে একটা ধ্রুবক। আর আরটা হচ্ছে একটা চিহ্ন, এই চিহ্নটার মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো এইটা ধ্রুবক নাম দিচ্ছে কেন? তার কারণ এটার মানটা কখনো পাল্টায় না, পরিবর্তন হয় না। এখন যার মান পরিবর্তন হয় না তাকেই বলবো আমরা ধ্রুবক। তো
এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে যখন এই রাশিটা দিয়ে ভাগ করা হবে তার মান কখনো পরিবর্তন হবে না। তো বন্ধুরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে এটা ধ্রুবক? তাহলে আমি বুঝবো কি করে যে এটার মান ধ্রুবক কখন আসবে? তো এখন কথা হচ্ছে এখানে এক্স ওয়াই আর জেড এই তিনটে রাশিকে আমরা বলবো চল সংখ্যা বা পরিবর্তনশীল রাশি। চল সংখ্যা বা পরিবর্তনশীল রাশি। তো এই অঙ্কটাতে যেহেতু এক্স ওয়াই জেড আছে এই তিনটে রাশি বাদ দিয়ে বাকি যা কিছুই থাকবে সবই ধ্রুবক ধরতে হবে। মানে এইটার মান যদি তুমি ধরো এটার মান চলে আসলো a প্লাস টু বাই এ মাইনাস টু, কথার কথা বললাম a প্লাস টু বাই এ মাইনাস টু, এরকম একটা মান চলে আসলো। তো যেহেতু অঙ্কের মধ্যে এক্স ওয়াই জেড আছে, এ তো নেই অঙ্কটাতে, কিন্তু এটার মান যদি a প্লাস টু বাই এ মাইনাস টু চলে আসে তার মানে বুঝে নেবে যে এইটা হচ্ছে ধ্রুবক। কিন্তু যদি এরকম আসে এটার মান এক্স ওয়াই বাই জেড, এটার মান যদি এরকম আসে তাহলে এটা কিন্তু ধ্রুবক হলো না। তার কারণ এক্স ওয়াই জেডটা কিন্তু ধ্রুবক না, এটা হচ্ছে পরিবর্তনশীল রাশি, পরিবর্তন হচ্ছে সবসময়। তাহলে যদি এক্স ওয়াই জেড বাদ দিয়ে যা কিছুই আসবে সেটাই কিন্তু তোমাকে ধ্রুবক হিসেবে ধরতে হবে। তাহলে এইটার মান এক্স ওয়াই আর জেড দিয়ে আসা চলবে না। যদি আসে তাহলে সেটা কিন্তু ধ্রুবক প্রমাণ হলো না। তাহলে এক্স ওয়াই জেড বাদ দিয়ে বাকি জগতের যা কিছু আসতে পারে কিন্তু এক্স ওয়াই জেড যেন না আসে, তাহলেই বুঝবে যে এটা ধ্রুবক এসে গেল। ঠিক আছে? তাহলে এটাকে আমরা দেখাবো। এখন বন্ধুরা এটার মান আমাদের বার করতে হবে, এটা লাস্টে বার করব। এখন আমরা এইটাকে প্রয়োগ করি। দেখো প্রথমে আমরা পেছন থেকে লেখা শুরু করব। y z এর সাথে সরলভেদে আছে, এর অর্থ হচ্ছে y ইকুয়ালস টু, আমরা এখানে একটা ধ্রুবক ধরে নেব। যখনই আমি এই ভেদ চিহ্ন তুলবো তখনই আমাদের এখানে কি করতে হবে, ডান দিকে যে পথটা আছে সেই পথটার সাথে একটা ধ্রুবক গুণ করতে হবে, আর এটা সমান সমান চিহ্ন হয়ে যাবে। এবার দেখো তোমরা কিন্তু এটাকে সরাসরি লিখতে পারো যে যেহেতু দুটো রাশির সরলভেদে আছে তার মানে কি এই দুটো রাশির ভাগফলটা ধ্রুবক হবে। সেই ধ্রুবকটাকে আমি এখানে m ধরে নিচ্ছি, তার মানে কি m ইকুয়ালস টু কি হবে? খুব সহজভাবে তোমাদের একটু বললাম যে এই দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তবে তাদের মধ্যে সরলভেদ আছে। উল্টোভাবে সত্য, তো যদি সরলভেদ থাকে তার মানে এই দুটো রাশির ভাগফলটা ধ্রুবক হবে। এবং ভাগফলটা বলতে কোনটা নিচে থাকবে? z নিচে থাকবে। ঠিক আছে? তাহলে m ইকুয়ালস টু কি হলো? y বাই জেড। এমটা কি? এমটা হচ্ছে এখানে ধ্রুবক। ঠিক আছে? তো আমাদের এইখানে এইভাবে লেখার কোনো দরকার নেই, আমরা আপাতত এইভাবেই লিখবো, এটা আমাদের কাজে লাগবে। y এর মান কি? mz, যেখানে mটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এই m এর মান কিন্তু শূন্য হবে না, এরকমই একটা ধ্রুবক। আচ্ছা, x y এর সাথে সরলভেদে আছে, তাহলে এর অর্থ হলো x ইকুয়ালস টু, এখানে একটা ধ্রুবক ধরে নিতে হবে, সেই ধ্রুবকটা ধরে নিলাম n ইন্টু y। তো বন্ধুরা এখানে আবার y দেখতে পাচ্ছি কিন্তু y এর মান তো mz, তাহলে এখানে y এর জায়গায় আবার আমাদের mz বসাতে হবে, y এর জায়গায় mz বসিয়ে দেবো, m ইন্টু জেড। ঠিক আছে? তাহলে আমরা কি পেয়ে গেলাম? x এর মান mn ইন্টু জেড। এবার বন্ধুরা যখন ভেদের অঙ্ক করব না তখন কোনো একটা অঙ্ক আমরা ধ্রুবক ধরে করতে 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 দেখা গেল সেই ধ্রুবকটা অনেক জটিল হয়ে গেল। জটিল মানে অনেক, দেখে মনে হচ্ছে এটা একটু খুব কঠিন লাগছে, দেখে ভালো লাগছে না জিনিসটা। তো তখন না ওই ধ্রুবকটাকে একটা ছোট ধ্রুবক ধরে নেবে। যেমন mn, এটা হচ্ছে আম, একটু জটিল লাগছে তাই না? তো এই দুটো জিনিসকে একটা ধ্রুবক আমরা ধরে নিতে পারি যে এই দুটো ধ্রুবকের গুণফল নিশ্চয়ই একটা ধ্রুবক হবে। যেমন 2 আর 3 এর গুণফল সেটা 6, তো 2 একটা ধ্রুবক, 3 একটা ধ্রুবক, কিন্তু 2 আর 3 গুণ করলে সেটাও তো একটা ধ্রুবক হবে, তাই না? তাহলে আমরা কি বুঝবো যে যখন কোনো ধ্রুবক আছে মানে সেই ধ্রুবকটা যদি দেখে মনে হয় যদি জটিল তখন আমরা সেটাকে একটা ছোট ধ্রুবক ধরে নেবো, একটা ধ্রুবক ধরে নেবো। তো এই ধ্রুবকটাকে আমি এখানে ধরে নিচ্ছি পি, তোমরা না ধরেও করতে পারো কিন্তু এটা ধরলে না তোমাদের সুবিধা হবে অঙ্কটা। ঠিক আছে? তাহলে এক্স এর মান আমি কি পেলাম? পি জেড। তো পি জেড, এখানে পিটা হচ্ছে ধ্রুবক, এম এন এটাও ধ্রুবক, তাহলে এখানে অবশ্যই এটা লিখে দিতে হবে যে পিটা কি, পিটা আমি এখানে তো ধরে নিলাম পি ইকুয়ালস টু কি এম এন। আর এখানে অবশ্যই এটা লিখে দেবে যে এম এন পি এগুলো কি, এগুলো হচ্ছে অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে? অশূন্য ভেদ ধ্রুবক, অবশ্যই এটা লিখে দিতে হবে, তাহলে কিন্তু নাম্বার কিন্তু ফুল মার্কস পাবে না। এখন বন্ধুরা এক্স এর মান pz এবং y এর মান mz আমরা এই জায়গায় বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দেখবো যে এই রাশিটার মান ধ্রুবক আসছে কিনা। তাহলে আমাদের নেক্সট স্টেপ হবে এগুলো মানগুলো বসানো। তাহলে এক্স এর মান pz, তাহলে এক্স এর স্কোয়ার আছে তাই pz এর হোল স্কোয়ার হবে, প্লাস y এর মান mz, স্কোয়ার আছে স্কোয়ার দেবো, প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, অর্থাৎ pz ইন্টু y এর মান mz, প্লাস y এর মান আবার লিখবো mz ইন্টু জেড, প্লাস জেড ইন্টু এক্স এর মান pz।
তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি এই রাশিতে কি ছিল, এক্স ওয়াই জেড ছিল, তিনটে চলক সংখ্যা ছিল। এখন এখানে মান বসানোর পর এই রাশিটাতে দেখতে পাচ্ছি একটাই চলক সংখ্যা আছে, সেটা হলো জেড। এক্স ওয়াই জেড এর মধ্যে থেকে এক্স আর ওয়াই আর নেই, তারা উধাও হয়ে গেল, তাহলে জেড পড়ে আছে। তাহলে এই জেডটাকে এবার সরাতে হবে, জেডটা যতক্ষণে সরছে এটা ধ্রুবক হবে না। তো জেডটাও সরানো খুব সহজ, এখানে আমরা এটাকে লিখবো পি স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে লিখবো এম স্কোয়ার জেড স্কোয়ার। এটা হচ্ছে সূচকের নিয়ম, এম জেড হোল স্কোয়ার থাকা মানে হচ্ছে এম এরও স্কোয়ার হবে, জেড এরও স্কোয়ার হবে। এদিকে হবে জেড স্কোয়ার, আর এখানে আমরা নিচে গুলো গুণ করব, পি এম আর জেড ইন্টু জেড গুণ করার অর্থ হলো জেড স্কোয়ার, আর এখানে হলো এম জেড স্কোয়ার, এখানে হলো পি জেড স্কোয়ার। তো বন্ধুরা উপর থেকে কি কমন যাচ্ছে, খুব সহজ ব্যাপার, দেখো জেড স্কোয়ার বন্ধুটাকে কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে, পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস ওয়ান, আর এখান থেকে বন্ধুরা জেড স্কোয়ার বন্ধুটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে পি এম প্লাস এম, পি এম মানে রাত্রি, তাই না, পি এম। চলো এখান থেকে পি জেড স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে যেটা থাকলো সেটা হচ্ছে ধ্রুবক, পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস ওয়ান বাই পি এম প্লাস এম প্লাস পি। আর এটা কি, এটা তো ধ্রুবক, কারণ এখানে এক্সও নেই, ওয়াইও নেই, জেডও নেই, ধ্রুবক। তাহলে আমরা পেলাম এই রাশিটার মান ধ্রুবক, তাহলে তার অর্থই হয়ে গেল রাশি দুটোর মধ্যে কি সম্পর্ক, সরল ভেদ সম্পর্ক। এটা প্রমাণ হয়ে গেল। প্রমাণিত। খুব সহজ অঙ্ক ছিল, তোমরা কিন্তু দুবার তিনবার করে প্র্যাকটিস করবে। হ্যাঁ বন্ধুরা, পরের অঙ্ক 7 দাগের 7 নম্বর অঙ্ক। প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো এটা কিন্তু তোমাদের যতটা মনে হচ্ছে এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, তোমরা একবার তাও মিলিয়ে নিতে পারো। চ্যাপ্টার নাম্বার 30, 13 নম্বর চ্যাপ্টার। প্রশ্ন কি বলছে দেখো, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে যখন জেড ধ্রুবক এবং জেড এর সাথে ব্যস্ত ভেদে যখন ওয়াই ধ্রুবক, এমন ভাবে আছে যে ওয়াই এর মান 4, জেড এর মান 5 হলে এক্স এর মান 3 হয়। তখন যখন ওয়াই এর মান 16, জেড এর মান 25, তখন এক্স এর মান কত সেটা আমাদের বার করতে বলেছে। তো বন্ধুরা এখানে আমি আমি যে সাজেশন দিয়েছি সেখানে উত্তরে লেখা আছে 2, মানে আমি লিখেছি 2। এটা বন্ধুরা 2 হবে না, এটা 2.4 হবে, 2.4 হবে। তো এর সমাধান আমি আগেই করে দিয়েছি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 2021-2022 এর টেস্ট পেপার যারা তোমরা পেয়েছো, তারা তোমরা কি করবে, 412 পেজের 7 নম্বর দাগের 2 নম্বর প্রশ্নটা একবার বইতে দেখে নাও, দেখো একই প্রশ্ন আছে এবং এই প্রশ্নের সমাধান আমি করে দিয়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি প্রত্যেকটি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা এই পেজেরই 4 নম্বর পার্ট ভিডিও 4, হ্যাঁ 4 নম্বর পার্টের ভিডিওটা দেখে নাও, সেখানে 7 দাগের 2 নম্বর প্রশ্ন, ভিডিওটাকে স্কিপ করে 7 দাগের 2 নম্বর প্রশ্নতে কি করবে, স্কিপ মানে একটু ফাস্ট ফরওয়ার্ড করবে, কেটে কেটে দেখবে, দেখে 7 নম্বরের 2 নম্বর দাগের অঙ্কটা দেখে নাও। আমি তোমাদের প্রশ্নটা একবার দেখিয়ে দিচ্ছি। স্কুলটার নাম মনে রাখবে, জেনকিন্স স্কুল, কুচবিহার, 412 পেজ। তো 412 পেজ, জেনকিন্স হাই স্কুল, 7 দাগের দেখো 2 নম্বর প্রশ্ন, জেনকিন্স স্কুল, কুচবিহার, 412 নম্বর পেজ, একই প্রশ্ন, ঠিক আছে, একই প্রশ্ন। এক্স এর মান এখানে বার করতে বলেছে, আমি এখানে বার করেছি। খুব সহজ একটা অঙ্ক, খুব একটা বড় অঙ্ক না, ছোট একটা অঙ্ক। এক্স এর মান কত বেরিয়েছে, 2.4, তাই তো, 2.4। 7 দাগের 8 নম্বর অঙ্ক। তো বন্ধুরা অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় পাল্টেই দিতে পারে। এখানে এরকম কিছু দিয়ে এইখানে এক্স ভেদ ওয়াই না দিয়ে অন্য কিছু দিতে পারে, কিন্তু তোমরা অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে আমি করছি। এখানে যাই দিক না কেন তোমরা করতে পারবে, খুব সহজেই করতে পারবে। তো এখানে যেটা দিয়েছে সেই সম্পর্কটাকে আগে আমি লিখবো, এখানে 1/y মাইনাস 1/x ভেদ 1/x মাইনাস ওয়াই। এখন বন্ধুরা এই বাঁদিকে যে রাশিটা আছে না, সেই রাশিটাকে আমরা এখানে লসাগু করবো, ঠিক আছে, লসাগু করলে কত হয়, এক্স ওয়াই হয়, তাই তো। এবার আমাদের নিয়ম হচ্ছে এই রাশিটাকে দিয়ে এই রাশিটাকে ভাগ করা। তো এক্স ওয়াই কে যখন ওয়াই দিয়ে ভাগ করো, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে ভাগফল কত থাকলো, এক্স। এই ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করতে হয়, তাই তো। তাহলে এক্স মাইনাস একইভাবে যখন এক্স দিয়ে যখন এক্স ওয়াই কে ভাগ করবো, এক্স আর এক্স কেটে যাবে,
ওয়াই হচ্ছে ভাগফল হবে, এই ভাগফলের সাথে 1 কে গুণ করলে ওয়াই পাবো। এটা হচ্ছে, এবার এই চিহ্নটা আমরা তুলে দেবো, হ্যাঁ? তুলে দিলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, সেই ধ্রুবকটাকে আমরা এখানে ধরে নিলাম কে। আর এই কেটাকে অবশ্যই এখানে তোমাদের লিখে দিতে হবে যে কেটা কি। কেটা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, মানে কে এর মান শূন্য হবে না, শূন্য হবে না এরকমই একটা ধ্রুবক। এখন বন্ধুরা আমরা এখানে কি করব দেখো, এখানে যা আছে তাই লিখবো, আর এখানে কে এর সাথে এক গুণ হয়ে যাচ্ছে, তাহলে কে একে কে, আর নিচে আসছে এক্স মাইনাস ওয়াই। তো বন্ধুরা এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কোনাকুনি গুণ করা। এটাকে কোনাকুনি গুণ করবো, এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই কে গুণ করলে আমরা কি পাবো, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার পাবো, ইকুয়ালস টু এখানে কি পাবো, কে এক্স ওয়াই পাবো। এখন বন্ধুরা এখানে আমরা যেটা পেলাম সেটাকে একটা সমীকরণের নাম্বার দিয়ে দেবো, 1 নম্বর সমীকরণ। এটা আমরা পরে আবার কাজে লাগাবো। তো এইবার এই স্কোয়ারটাকে আমরা যদি তুলে দিই, স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে এখানে প্লাস মাইনাস হয়ে যাবে আর এই পুরো সংখ্যাটার বর্গমূল হবে। তো পুরো সংখ্যাটার বর্গমূলটাকে আমরা একটু আলাদা আলাদা করে বর্গমূলের আকারে এইভাবে লিখবো, ঠিক আছে? তো এখন এক্স মাইনাস ওয়াই এর মান পেলাম প্লাস মাইনাস স্কোয়ার রুট কে ইন্টু রুট এক্স ওয়াই। তো এইটা যেহেতু এই মানে এটা হচ্ছে ধ্রুবক, তো এই ধ্রুবকটা যেহেতু একটা জটিল ভাবে দেখাচ্ছে যে প্লাস মাইনাস রুট কে, তো এই ধ্রুবকটাকে আমরা একটু ছোট ধ্রুবক ধরে নিতেই পারি। তাই এটাকে আমরা এইভাবে ধরে নিচ্ছি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এম ইন্টু রুট এক্স ওয়াই, ঠিক আছে? এটা আমরা ধরে নেব। এটা ভেদের অঙ্ক দিয়ে আমরা সবসময় করবো, যখনই কোনো ধ্রুবকটা জটিল হয়ে যাবে তখন এখানে একটা সহজ একটা সরল ধ্রুবক আমরা এখানে ধরে নেব। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এম এর মানটা কি, প্লাস মাইনাস রুট কে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তো বন্ধুরা এইটাকে আমরা এবার 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই 1 নম্বর সমীকরণটার সাথে আমরা দুদিকে 4xy যোগ করে দেব। 1 নম্বর সমীকরণের সাথে আমরা কি করব, 4xy করে পাই দুদিকে। তাহলে 1 নম্বর সমীকরণের দুদিকে আমরা 4xy যোগ করব। তাহলে x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 4xy ইকুয়ালস টু kxy প্লাস 4xy। তো বন্ধুরা এটা করার পেছনে কারণটা হচ্ছে এটাই যে আমাদের কাছে এরকম একটি সূত্র আছে, সেটা হচ্ছে এইরকম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, যার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তো আমি এখানে যেটা করতে চাইছি, মাইনাসের মান আমার জানা আছে এক্স মাইনাস ওয়াই, আমি বার করবো এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই বার করার এটাই হচ্ছে উপায় যে a মাইনাস বি হোল স্কোয়ার এখানে তো আছেই, তো তার সাথে যদি আমি 4ab অর্থাৎ 4xy যদি যোগ করে দিই দুদিকে, তাহলে এইটার জায়গায় আমরা নেক্সট স্টেপে সূত্র লিখবো কি, x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তারপর স্টেপে স্কোয়ারটা তুলে দিলে আমরা পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই এর মান। তো এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য, এক্স প্লাস ওয়াই বার করা। তার জন্যই 4xy যোগ করেছি। তো এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই কমন গেলে পড়ে থাকবে কে প্লাস 4, কে প্লাস 4। তো বন্ধুরা এখানে আমরা আবার স্কোয়ারটা তুলে দেবো। তাহলে স্কোয়ার তুলে দিলে ডান দিকের রাশিটা কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, এবং এটাকে আমরা আলাদা আলাদা করে লিখবো এইভাবে, ঠিক আছে? এবার এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ধ্রুবক, তো এই ধ্রুবকটাকে একটা সরল ধ্রুবক আমরা ধরে নেব, n ধরে নেব। তো x প্লাস ওয়াই ইকুয়ালস টু n রুট এক্স ওয়াই, এখানে ধরে নিচ্ছি যে n ইকুয়ালস টু, ধরি এটা যেহেতু ধরার দরকার এটাকে ধরি লিখবো, ঠিক আছে? ধরি, ধরি n ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট কে প্লাস 4, আর এটা হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে? এবার এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দেব। তো বন্ধুরা এখন আমরা কি করব, 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ দুটোকে যোগ করে দেব। তো 2 নম্বরে আছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু m রুট এক্স ওয়াই, আর 3 নম্বরে আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু n রুট এক্স ওয়াই। তো যদি যোগ করো তাহলে y y কেটে গেল, তাহলে যেটা থাকলো x প্লাস x অর্থাৎ 2x, এখানে m রুট এক্স ওয়াই যোগ করছি n রুট এক্স ওয়াই সাথে। এবার দুইটা এখানে আপাতত রাখো, এখানে রুট এক্স ওয়াইটা কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে m প্লাস n ইন্টু রুট এক্স ওয়াই। এবার এই দুইটাকে পাশে নিয়ে চলে আসবো, তাহলে এখানে পড়ে থাকবে
m প্লাস n বাই 2। আর রুট এক্স ওয়াইটাকে আমরা এখানে আলাদাভাবে লিখব রুট এক্স ইন্টু রুট ওয়াই, এইভাবে আলাদা করা যায়। তো বন্ধুরা এখন আমি কি করব, এই এক্সটাকে এইভাবে লিখব, এইভাবে লিখব। যদি বলো কেন, তো বন্ধুরা দেখো, যদি আমি বলি রুট টু এর হোল স্কোয়ার কত হয়, তাহলে তুমি বলবে 2। এবার তুমি উল্টো দিক থেকে ভাবো, 2কে তাহলে লেখা যায় রুট টু এর হোল স্কোয়ার, 2কে লেখা যায় রুট টু এর হোল স্কোয়ার। একইভাবে রুট এক্স এর হোল স্কোয়ার হয় এক্স, তার মানে এক্সকে লেখা যায় রুট এক্স এর হোল স্কোয়ার, তাই এটাকে লিখলাম রুট এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু m প্লাস n বাই 2 ইন্টু রুট এক্স ইন্টু রুট ওয়াই। তো বন্ধুরা রুট এক্স একটা কেটে যাচ্ছে, এখানে দুটো আছে, এদিকে একটা আছে, তাহলে একটা কেটে যাচ্ছে, তাহলে যেটা থাকছে রুট এক্স ইকুয়ালস টু এই ধ্রুবকটা জটিল একটা ধ্রুবক, তো এই ধ্রুবকটাকে তুমি ধরে নাও রুট পি, হ্যাঁ রুট পি ধরে নাও, এখানে সবগুলো রুট আকারে আছে, তাই এই ধ্রুবকটাকেও রুট আকারে ধরে নিলাম। এবার বন্ধুরা আমরা যদি বর্গ করি, এখানে আমরা ধরে নিচ্ছি যে রুট পি ইকুয়ালস টু m প্লাস n বাই 2, এটা হচ্ছে ধ্রুবক, তাই এটাও ধ্রুবক। তো বন্ধুরা এখন আমরা বর্গ করে দিচ্ছি, এদিকেও বর্গ করছি আর এদিকেও বর্গ করছি, এটাকে একসাথেও ঢোকাতে পারি। তাহলে বর্গ করে দিলে এখানে লিখে দেবে বর্গ করে পাই, তো দেখো এখানে পাচ্ছি x আর এখানে পাচ্ছি পি ওয়াই। এবার বন্ধুরা পিটা তো ধ্রুবক, তো পিটা তুলে দাও, তাহলে কি হবে x ভেদ y হয়ে যাবে, তাহলে প্রমাণিত। তাই এটা প্রমাণ হয়ে গেল। তোমাদের কিন্তু এই অঙ্কটাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, কারণ এখানে অনেকগুলো সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি, তো সূত্রগুলোও ভালো করে মুখস্থ রাখতে হবে, কোথায় কোথায় আমরা প্রয়োগ করব সেগুলোকে তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। বন্ধুরা পরের অঙ্ক 7 দাগে 9 নম্বর অঙ্ক, প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। বলছে দেখো, যদি 3জন লোক 16 দিনে 225 টাকা উপার্জন করে, তবে কতজন লোক 8 দিনে 750 টাকা উপার্জন করবে, তা ভেদের প্রণালীতে নির্ণয় করো। এটা তো সাধারণত আমরা ত্রৈরাশিক নিয়মে তো করতেই পারি বা অনুপাত সমানুপাতের নিয়মে করতে পারি, কিন্তু আমরা তা করব না, আমরা হচ্ছে ভেদের পদ্ধতিতে করব। তো ভেদের পদ্ধতিতে করতে গেলে আমাদের এখানে যত কটা রাশি দিয়েছে প্রত্যেকটা রাশিকে একটা আলাদা আলাদা চিহ্নের আকারে ধরতে হবে। যেমন এখানে লোক সংখ্যা, তো তাকে আমরা যদি ধরে নিই যে এক্স, দিন সংখ্যা সেটাকে আমরা ধরে নিতে পারি ওয়াই, আর উপার্জনের পরিমাণ মানে যে পরিমাণটা সেটা টাকাতে আছে, তো সেটাকে আমরা ধরে নিচ্ছি জেড, এরকম ভাবে। তাহলে এটাকে আগে আমরা সর্বপ্রথমে লিখে নেব, ঠিক আছে, আমরা এখানে লিখব লোক সংখ্যা, যাকে আমরা এক্স দ্বারা সূচিত করব, দিন সংখ্যা এটাকে আমরা ওয়াই দ্বারা সূচিত করব, এবং উপার্জন যেটাকে আমরা জেড দ্বারা সূচিত করব, এবং কোন এককে এটা আছে, টাকা এককে আছে। তো এবার এটাকে আমরা সাজিয়ে নেব, দেখো তাহলে লোক সংখ্যা কত, 3জন লোক, কত দিনে, 16 দিনে, কত টাকা উপার্জন করে, 225 টাকা উপার্জন করে। তবে কতজন লোক, অর্থাৎ এক্স এর মান আমাদের এখানে বার করতে হবে, 8 দিনে 750 টাকা উপার্জন করবে। তো বন্ধুরা এখানে এবার আমরা ভেদের সম্পর্ক সাজাবো, যেরকম ভাবে আমরা অনুপাত সমানুপাতের সম্পর্ক সাজাতাম, যে সরল অনুপাত, ব্যস্ত অনুপাত, ঠিক একইভাবে আমরা এখানে ভেদের সম্পর্ক সাজাবো। এখন এই ভেদের সম্পর্ক সাজাতে গেলে আমরা কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করব, যে রাশিটার মান বার করতে বলেছে তার সাথেই সবসময় সম্পর্ক স্থাপন করব। মানে এক্স এর সাথে একবার ওয়াই এর সম্পর্ক স্থাপন করব, আর একবার এক্স এর সাথে জেড এর সম্পর্ক স্থাপন করব। তো এটা কি ধরনের সম্পর্ক হবে সেটা আমাদের এখানে লিখতে হবে। যেমন ধরো লোক সংখ্যার দিন সংখ্যার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, অর্থাৎ এখানে ব্যস্ত ভেদ সম্পর্ক হবে। কেন, কারণ আমরা জানি কোনো একটা কাজ করতে গেলে যতজন লোক লাগিয়ে একটা কাজটা শেষ করা হচ্ছে, ওই কাজটা যদি আমি কম দিনে যদি শেষ করতে চাই তাহলে আমাকে বেশি লোক লাগাতে হবে। যেমন 16 দিনে একটা কাজ শেষ করতে যদি 3জন লোক লাগে, তাহলে ওই কাজটা যদি আমি 8 দিনে শেষ করতে চাই তাহলে আমাকে লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে দিন সংখ্যা কমে গেল, তাহলে লোক সংখ্যা এখানে কি হবে, বাড়বে। তার মানে কি সম্পর্ক, ব্যস্তভেদ সম্পর্ক। দিন সংখ্যা কমিয়ে দিলাম, তাহলে লোক সংখ্যা এখানে বাড়বে, ঠিক আছে, বাড়বে। একইভাবে এক্স এর সাথে যখন জেড এর সম্পর্ক বার করব, তখন আমাকে দেখতে হবে যে 225 টাকা যদি 3জন মিলে উপার্জন করে,
তাহলে 750 টাকা উপার্জন করতে গেলে তোমাকে বেশি লোক নিশ্চয়ই লেগেছে, বেশি লোক উপার্জন করেছে। ধরো তোমার ঘরে হচ্ছে 3 জন মেম্বার, তো 3 জন মেম্বার দিন গেলে 225 টাকা রোজগার করে নিয়ে আসে। তাহলে 750 টাকা, যে পরিবারে 750 টাকা ঘরে আসছে তার মানে সেই পরিবারের সদস্য সংখ্যা বেশি। তোমার পরিবারে ধরো 3 জন আছে, তাহলে তোমার পরিবারে 225 টাকা আসছে, আর অন্য একটা পরিবারে 750 টাকা আসছে, তার মানে সেই পরিবারে লোক সংখ্যা বেশি হবে। আমরা ধরে নিতে পারি যে সবাই একই পরিমাণ টাকা ইনকাম করছে, তাই তো? তার মানে কি এখানে অর্থের মানে পরিমাণটা বাড়ছে, তার মানে লোকের পরিমাণটা বাড়বে। তার মানে এখানে সরল ভেদ সম্পর্ক, অর্থাৎ এইটা x এর সাথে z এর কি সম্পর্ক? সরল ভেদ সম্পর্ক। তো সরল ভেদ সম্পর্ক আর x এর সাথে y এর ব্যস্ত ভেদ সম্পর্ক। তো এটাকে আমাকে লিখতে হবে যে y না, লিখবো x এর সাথে হচ্ছে, তাই x টাকে লিখতে হবে x y এর সাথে সরল ভেদে পরিবর্তিত হবে যখন z ধ্রুবক। এটা অবশ্যই লিখবে, হ্যাঁ? x এর সাথে যখন y এর সম্পর্ক বার করবো তখন z এর মানে z টাকে কিন্তু পরিবর্তন করা চলবে না। আবার যখন x এর সাথে z এর সম্পর্ক বার করবো তখন কিন্তু y কে ধ্রুবক ধরতে হবে, অর্থাৎ y এর মান পরিবর্তন করা চলবে না। এবার এটার কি অর্থাৎ কি? এটার অর্থ কি? অর্থাৎ x সরি আমি এখানে একটু ভুল বললাম। আমি তো বলেছি ব্যস্ত ভেদে, তো এটাকে কাজ করো, এটাকে z লিখে দাও। x এর সাথে z এর কি সম্পর্ক? x এর সাথে z এর সরল ভেদ সম্পর্ক। তাই x ভেদ z, আর এখানে তাহলে y লিখে দিতে হবে। এটা যদি z হয় তাহলে এটা y। অবশ্যই এখানে আমার একটা খুব বড় মিস্টেক হয়ে গেছিল, এটা ঠিক করে নিও। তাহলে x এর সাথে z এর সরলভেদ সম্পর্ক কখন? যখন y ধ্রুবক। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? আবার x y এর সাথে ব্যস্ত ভেদে পরিবর্তিত হবে যখন z ধ্রুবক। এটার অর্থ কি? x ভেদ 1/y, ব্যস্ত হলে 1 করে লিখতে হবে, ঠিক আছে? এখন বন্ধুরা কি করব? যৌগিক ভেদের আমরা নিয়ম অনুসারে বলতে পারি, যদি x z এর সাথে যদি সরল ভেদে থাকে যখন y ধ্রুবক, আর যখন x y এর সাথে ব্যস্ত ভেদে থাকবে যখন z ধ্রুবক, তাহলে যৌগিক ভেদের নিয়ম বলছে x যেহেতু z এর সাথে ভেদের সম্পর্কে আছে, তাহলে আবার x এর সাথে y, মানে এখানে z x এর সাথে সরল ভেদে আছে, আবার এখানে y z x এর সাথে ব্যস্ত ভেদে আছে। তার মানে হচ্ছে z এবং 1/y এর গুণফলটা x এর সাথে ভেদের সম্পর্কে থাকবে। এবার লিখবো, অতএব যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী লিখতেই পারি x ভেদ z ইন্টু 1/y কখন? যখন y z ধ্রুবক নয়, অর্থাৎ পরিবর্তন হচ্ছে, y আর z পরিবর্তন হচ্ছে। এবার এখানে আমরা এই চিহ্নটা তুলে দেব, অর্থাৎ এখানে একটা ধ্রুবক চলে আসবে, সেই ধ্রুবকটাকে ধরে নিচ্ছি k, আর z একে z বাই y। তাহলে আমাদের x y z এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। তো এই সম্পর্কে এখনো পর্যন্ত k আছে, তো k দ্বারা গঠিত এরকম একটি সম্পর্ক তৈরি হলো, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন বন্ধুরা আমরা কি করব? এখানে x এর মান, y এর মান আর z এর মান, এই যে প্রথম লাইনে যে মান তিনটে দেখছি, এই তিনটে মানকে ব্যবহার করে আমরা ধ্রুবক k এর মানটা বার করব, ঠিক আছে? তাহলে এখন লিখব, এখন x ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু 16, z ইকুয়ালস টু 225 হলে, তো এখন বন্ধুরা এই মানগুলো আমরা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো x এর জায়গায় 3 বসাবো, ইকুয়ালস টু k
ইন্টু ওয়াই এর জায়গায় আমরা জেড এর জায়গায় 225 বসাবো, ডিভাইডেড বাই ওয়াই এর জায়গায় বসাবো 16। এবার এই 3 আর 225 কেটে যাবে, তাহলে 3 7 21, 3 5 15, 75/16। তাহলে এখানে আমরা কি পেলাম, এদিকে 1 আর এদিকে পাচ্ছি 75k/16। তাহলে যদি কোনাকুনি গুণ করি, এখানে নিচে 1 আছে, তাহলে 1 এর সাথে 75k গুণ করলে কত হবে, 75k, আর এখানে হচ্ছে 16 1 16। তাহলে k ইকুয়ালস টু কত পেলাম, 16/75। এখন এই মানটা আমরা এই 1 নম্বর সমীকরণে k এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে আমাদের x y আর z এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। তাহলে লিখবো 1 নম্বর সমীকরণে k ইকুয়ালস টু 16/75 বসিয়ে পাই। তাহলে লিখবো x ইকুয়ালস টু 16/75 ইন্টু z/y, তাই তো? এবার এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিই। এবার এই 2 নম্বর সমীকরণে আমরা কি করব, এই যে দ্বিতীয় লাইন আমরা যেটা দেখতে পাচ্ছি 8 750, অর্থাৎ y এর মান 8 আর z এর মান 750, এই দুটো মান আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা x এর মান পেয়ে যাব, অর্থাৎ লোক সংখ্যা পেয়ে যাব। এখন y ইকুয়ালস টু 8 এবং z ইকুয়ালস টু 750 বসিয়ে পাই। খুব সহজ ব্যাপার। তাহলে লিখবো x ইকুয়ালস টু 16/75 ইন্টু z অর্থাৎ 750 বাই y অর্থাৎ 8। তো 75 10 750, এখানে 8 2 16, অর্থাৎ x এর মান পেলাম 20 জন, কারণ x টা হচ্ছে জন সংখ্যা। তাহলে বন্ধুরা আমরা উত্তর পেয়ে গেলাম, এটাই ছিল উত্তর, কত, 20 জন।